আসসালামু আলাইকুম এন্ড ভেরি গুড ইভিনিং। যুক্তরাজ্য সহ পৃথিবী যে যেখানে বসে এনটিভি ইউরোপের রেগুলার প্রোগ্রাম কমিউনিটি ম্যাটার্স দেখছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ স্বাগতম। বরাবরের মতো আজকেও আপনাদের সাথে আছি আমি আদনান, পাভেল। আপনারা যারা রেগুলারলি কমিউনিটি ম্যাটার্স দেখেন আপনারা জানেন কমিউনিটি ম্যাটার্স আপনাদের অনুষ্ঠান, আপনাদের নিয়ে অনুষ্ঠান। আমরা সবসময় চেষ্টা করি এই অনুষ্ঠানে এমন সব টপিকে কথা বলতে যা কিনা ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি বা বাংলাদেশি কমিউনিটির উপর প্রভাব ফেলছে বা অদূর ভবিষ্যতে প্রভাব ফেলতে পারে। আজও তার ব্যতিক্রম নয়। আজকে আমরা কথা বলবো যুক্তরাজ্যের বর্তমান রাজনৈতিক এবং ইকোনমিক সিচুয়েশন নিয়ে, এবং এই ইম্পর্টেন্ট টপিকে আমাদের সাথে কথা বলার জন্য এনটিভির লন্ডন স্টুডিওতে তিনজন সম্মানিত অতিথি আমাদের সাথে আজকে জয়েন করেছেন। আমি প্রথমে পরিচয় করে দিব। আমার হাতের সর্বডান পাশে আছেন জনাব মোস্তাফিজুর রহমান, উনি ম্যানেজিং ডিরেক্টর বেনাকো ফাইন্যান্সিয়াল সার্ভিসেস। আপনাকে মোস্তাফিজুর ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে জয়েন করার জন্য। ধন্যবাদ পাভেল ভাই। আমাদের সাথে আরও আছেন ব্যারিস্টার খালেদ নূর, উনি সলিসিটার্স, প্রিন্সিপাল সলিসিটর, ব্ল্যাকস্টোন সলিসিটর, এবং অলসো দ্য সেম টাইম হি ইজ এ লোকাল পলিটিশিয়ান অ্যাজ ওয়েল। ব্যারিস্টার খালেদ নূর, আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে জয়েন করেন। থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার হাতের বাম পাশে আছেন জনাব শামস খান, উনি সিইও খান অ্যাসোসিয়েটস। জনাব শামস খান, আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের টপিক যুক্তরাজ্যের বর্তমান পলিটিক্যাল এবং ইকোনমিক সিচুয়েশন নিয়ে, এবং এই টপিকে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো অভিমত থাকে, কোনো ইনপুট থাকে, আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা আমাদেরকে ফোন করে আপনারা আপনাদের অভিমত জানাতে পারবেন। আমি প্রথমেই চলে যাব ব্যারিস্টার খালেদ নূর, আমি আপনার কাছে চলে যাব। আপনি যদি বলতেন যে যুক্তরাজ্যের যে বর্তমান পলিটিক্যাল সিচুয়েশনটা, এটা জাস্ট সম্পূর্ণ নিউট্রালি আপনার পলিটিক্স এবং ইকোনমিক্স দে রান ইন প্যারালাল। পলিটিক্যাল সিচুয়েশন যদি ভালো না থাকে, আনসার্টেনটি থাকে, সেটা ইকোনমিক্সের উপরেও সেটার অনেক প্রভাব আছে। যুক্তরাজ্যের বর্তমান যে পলিটিক্যাল সিচুয়েশনটা, সেইটা নিয়ে আপনার ওভারঅল অভিমতটা কি? আমরা এভরি নাও অ্যান্ড দেন পত্রপত্রিকা খুললে, টিভি খুললেই দেখা যায় যে প্রাইম মিনিস্টারের এই ক্যাবিনেট মিনিস্টারের এই স্ক্যান্ডেল, ওই স্ক্যান্ডেল, এই ইনকোয়ারি, ওই ইনকোয়ারি, যেখানে যুক্তরাজ্যের গুরুত্ব দেওয়া উচিত ফিউচার বা বর্তমান চ্যালেঞ্জগুলো নিয়ে, বাট দে আর টু বিজি উইথ আদার থিংস। আপনার কাছে কি মনে হয়? থ্যাংক ইউ পাভেল ভাই আপনার গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য। ওভারঅল প্রথমে যেটা বলতে চাই যে পলিটিক্যাল সার্কামস্টেন্সেস এবং পলিটিক্যাল কালচারের দেশে আসলে গত 4-5 বছর থেকে অনেকটা বলা যায় যে অনেকটা অগুছালো, এবং আমরা যদি এক কথায় বলতে পারি যেটা কি পলিটিক্সে মরালিটির বিষয়টা এদেশের বাস্তবতার ক্ষেত্রে অনেকটার বলা যায় যে অভাব দেখা যাচ্ছে, এবং এটা আনফর্চুনেট। আমরা সকলেই জানি যে ইউকে পলিটিক্স ইট ওয়াজ লিডিং democracy, and we always say that UK is the mother of all democracy in Parliament, House of Commons. But over the last couple of years, during the COVID pandemic and after that and subsequent consequence, we see that people have a negative attitude towards politician and politics, and this is a bad for the politics of overall of any country. And if I say specifically that the COVID during COVID pandemic, Boris Johnson's break the numerous time of COVID rules that has been restricted and imposed, and we all follow these things. And obviously, he has been found number of times, and it still is going on. So that's one situation. Second situation is the economic situation is obviously very volatile. One issue was mainly that COVID impact, and subsequently the economic mismanagement and overall coherent policy by the conservative, successful conservative government for the last 14 years. And we find ourselves in a very serious, difficult situation overall as a country and the community. First is inflation is rising, though it is recently a little bit come down under 10%. Single digit chole asche. But obviously the economic growth is very stagnant, but obviously IMF predicted recently earlier this week that about এটা নিয়ে কথা বলবো। বাট খালেদ ভাই, এইখানে আমার একটা পয়েন্ট হলো যে ইনফ্লেশন, এটা তো শুধু যুক্তরাজ্যে না, এটা তো সারা ওয়ার্ল্ডে। আর অন টপ অফ ইট আপনার ইয়েস অফকোর্স কনজারভেটিভ গভর্নমেন্ট আছে, বাট লেবার পার্টির যে পলিটিক্স, এটাও তো জনগণ মনে করছে যে হিউজ কোনো ডিফারেন্স না ইন টার্মস অফ, তো তারা কি আর দে রেডি টু গভর্ন? এখন একটা হচ্ছে আমরা যেটা দেখি ডেভেলপিং ইকোনমির পলিটিক্সে, যে লোকজন যে বিরোধী দলকে পছন্দ করে তা না, কিন্তু এভরি 5 years 4 years পর পর
কারেন্ট পলিটিশিয়ানদের উপর এতই ফেড আপ হয়ে যায় বিরোধীদের পলিটিশিয়ানদেরকে বাধ্য হয়ে ভোট দেয় তো লেবার পার্টি কি সেই পর্যায়ে চলে যাচ্ছে যে তাদের পোলিং এ দেখা যাচ্ছে অনেক ভালো বাট is it because of their policy do you This is an interesting question and a difficult to answer in one sense. Let me just explain a little bit of background that at the moment we just facing a very difficult situation in terms of the consistent and coherent policy within the Labour Party. And it is unfortunate that until now, election is probably in less than 1.5 years away, that is in October 2024. Still Labour Party policy on the economy, immigration and other areas, those are important. People doesn't have really clear picture about the economic policy, immigration policy, housing and other. Obviously there's some other issue recently come up about the Labour Party policy on housing and NHS. But overall, to guide and ready for the election for the as a party waiting for the government, obviously opinion poll is very encouraging. The recent local government election was very encouraging. But after all these things, it appears that there is no clear distinction people can make from the between Conservative Party and Labour Party, and this is a serious lacking in the current leadership. And I think so, as myself as a Labour Party activist and also former councillor, I think so. It is very important for the party to give the clear message to the community and get the ready for the party for the next election. Because unless until these things, there is all the opinion poll saying the Labour Party is doing very well, and the last election was really good, but what is effectively everyone is suggesting, especially Sir John Curtis, that what is opinion poll showed and also election result that Labour Party done about 9% average from Conservative Party fluctuation. But if we just reflect the election this time, the still Labour Party will not be able to form a majority government. It still will be shortfall. Then this predicted that will be Labour might get 312 seats, still 14 seats shorter to get the overall majority to form a government. So why it is that? Because if after 14 years of Conservative parties, economic mismanagement, and also people are really upset about our political leadership, especially the Boris Johnson tenure, and also Liz Truss disastrous very short period of economic turmoil. But it would have been better at the time that Labour Party has a coherent policy. So we can effectively say that again, this is the yes 1, 2, 3. This is the policy. We have long way to go. We still a long way to go, and I think so. This is good thing to pick up, and I think the Labour Party gradually, like it's one thing. I think the Labour Party gradually just gaining little bit of foothold on these policy issues, and then I think so they should clarify more. Thank you. But আমরা যেসব চ্যালেঞ্জগুলো ফেস করি, there is no doubt. Coronavirus pandemic, it's a once in a lifetime. Yes. After Brexit, once in a lifetime. So the challenges faced by current government is definitely quite significant. We don't want to downplay that. But also at the same time, Labour Party এইরকম যুক্তরাজ্যের মতন একটা দেশে আপনার protest party না হয়ে rather they should come up with more coherent better policy. That is also that is something we must. This is the point I wanted to make. I'm not saying that protest party, Labour Party, established political party, has a grassroots support and done very well in the local government. Labour Party just in the local election just earlier this month, Labour gained about net 500. Over 500 councillors, okay, and gain about 22 full council overall. And Labour Party is local government is the majority party in the first time. So that Labour has a good grassroots support. But this has to reflect with the overall public and people and media and national politics. Thank you. So at least we can see the clear picture. Thank you very much. Thank you. Mostafizur ভাই, আমি আপনার কাছে যদি আসি, আপনি একজন বিজনেসম্যান, আপনি খুব ইম্পর্টেন্ট একটা অর্গানাইজেশনের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে আপনি দায়িত্ব পালন করছেন। পলিটিক্স এবং ইকোনমিক্স দে রান ইন প্যারালাল, একটা আরেকটার সাথে কিন্তু সম্পৃক্ততা আছে। আপনি যুক্তরাজ্যের যে বর্তমান রাজনৈতিক সিচুয়েশন, পার্টিকুলারলি ব্রেক্সিটের পরে ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট কিন্তু যুক্তরাজ্যের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো আপনি একজন বিজনেসম্যান, আজকে মিডল ইস্টে আপনি আজকে টিভি খুলে দেখতেছেন লিজ ট্রাস, পরের দিন টিভি খুলে দেখতেছেন ঋষি সুনাক, পরের দিন টিভি খুলে দেখতেছেন আরেকজন। এটা কি ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্টের জন্য এটা ফেভারেবল এনভায়রনমেন্ট কিনা, বা আপনার এটা যুক্তরাজ্যের ইকোনমিক্সে কতটা প্রভাব ফেলতে পারে? ধন্যবাদ পাওয়াল ভাই। আমি খালেদ ভাইয়ের মতো হয়তো বা অতটা রুট লেভেলের রাজনৈতিকভাবে জড়িত না, বাট আমি যদি আমার পজিশন থেকে যদি বলি যে আমি যদি দেখতেছি ইকোনমিতে,
এখন আপনার সবচেয়ে বড় যে আমরা সমস্যাটা ফেস করতেছি সেটা হলো আপনার কস্ট অফ লিভিং ক্রাইসিস, যেটা আপনার এভরি সিঙ্গেল পারসন ফেসিং। এবং আমার মনে হয় এটা শুধুমাত্র ইউকেতে না, এখানে সারা ওয়ার্ল্ড ওয়াইড আপনি যেটা বললেন যে ইনফ্লেশন শুধু ইউকেতে না, ইউরোপ, আমেরিকা থেকে শুরু করে আপনার এভরি কান্ট্রি অ্যাকচুয়ালি ফেসিং দিস থিংস। সো আমরা এর চেয়ে বাহিরে না। I think at the moment আমাদের কারেন্ট প্রাইম মিনিস্টার হি ইজ হ্যান্ডেলিং দ্য সিচুয়েশন ভেরি ওয়েল, এবং আপনারা দেখছেন যে এমপিদের মধ্যে কিন্তু সবাই তাকেই সাপোর্ট করছে, যদিও লিস্টার্স আসলে তাদের মেম্বারদের পার্টির মেম্বার, রাইট রাইট, কিন্তু এমপিরা কিন্তু আসলে এবং আমরা কিন্তু এইখানে এই লিস্টার্স এবং ঋষি সুনাকের যে ইস্যুটা, এটা উই ক্যান ইউজ জেরমি করবেনের এক্সাম্পল। জেরমি করবেন কিন্তু পার্লামেন্টারি লেবার পার্টির সাপোর্ট কম ছিল, কিন্তু গ্রাসরুট লেভেলের কিন্তু সাপোর্ট বেশি ছিল, রাইট। সো এইটা আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবং খালেদ ভাই যেটা বলেন যে আপনার লাস্ট লোকাল ইলেকশন এখানে কিন্তু আপনার লেবার পার্টি একটা বড় জয় আসছে। আমি বলবো এটা অন্যতম একটা রিজন হতে পারে, যে কারণ আপনার 13 বছর ধরে একটা পার্টি ক্ষমতায়, মানুষ কিন্তু অনেক সময় পরিবর্তন চায়। তারপর আমি বলবো যে হিউজ আসলে পরিবর্তন দেখতে পলিসির ক্ষেত্রে ডিফারেন্সের ব্যাপার আছে, কারণ যেটা হওয়া উচিত ছিল, মানুষ যদি আসলে ফেড আপ হয়ে যেত তাহলে কিন্তু আপনার বিপুল একটা পরিবর্তন আমরা দেখতে পেতাম। মানুষ আসলে বুঝতে সেই রিফ্লেকশন আমরা দেখতেছি না, কারণ মানুষ বুঝতেছে এটা কিন্তু পলিটিক্যাল পার্টির পুরোটা দোষ না, এটা আপনার উই আর পার্ট অফ দিস হোল ওয়ার্ল্ড। সো কোভিড, ব্রেক্সিট প্লাস ইউক্রেন ওয়ার, এটা তো কারো কন্ট্রোলের মধ্যে না। অবশ্যই আপনার লিস্টার্স প্লাস বরিস জনসনের তাদের স্টেপ কিছু রং ছিল, যেটা কারণে স্টিল আই থিংক ইজ সাফারিং। রাইট, মোস্তাফিজ ভাই থ্যাংক ইউ ভেরি মাচ। খালেদ ভাই আপনাকে অনেক ধন্যবাদ। আমরা ব্রেক্সিটের পর শুনতাম একটা টার্ম ইউজ করা হতো যে সিঙ্গাপুর অন দ্য থ্যামস, ইউকে উইল বিকাম সিঙ্গাপুর অন থ্যামস। বাট আমার এটা মনে হচ্ছে আমি মাই obviously we live here, we have huge respect for UK and we want to see UK doing very well. এখন এটা সিঙ্গাপুর অন থেমস অ্যাজ না হয়ে ইটালিয়ান থেমস হয়ে যাচ্ছে কিনা, কারণ গত ইটালির পলিটিক্যাল সিচুয়েশন আর যুক্তরাজ্যের পলিটিক্যাল সিচুয়েশন কিন্তু একই রকম পলিটিক্যাল সিচুয়েশন। আই এম নট টকিং অ্যাবাউট ইকোনমিক্স। আপনি যদি দেখেন কোনো প্রাইম মিনিস্টার টেনিউর কমপ্লিট করতে পারে না, এটা তো দিস ইজ এ হিউজ পলিটিক্যাল ক্রাইসিস, তাই না ইস্যু? আপনি কি মনে করেন এই ব্যাপারে? ডেফিনেটলি আপনার লং টার্ম যদি আপনার একটা ক্ষমতায় থাকতে না পারে, সেটা দেখা যায় যে পলিসি ইমপ্লিমেন্ট করাটা ডিফিকাল্ট হয়ে যায়, রাইট। যেটা আপনার এখন আমরা লেবার পার্টির বিভিন্ন এমপির কাছে শুনতেছি যে আমরা একটা টার্মে পারবো না, আমাদের দেশ। থ্যাংক ইউ ভেরি মাচ। শামস ভাই, আমি বিরতিতে যাব, আপনি যদি খুব সংক্ষেপে বলেন ইন্টারন্যাশনাল বিজনেসের জন্য যুক্তরাজ্যের বর্তমান পরিবেশটা কি ফেভারেবল কিনা? ইন্টারন্যাশনাল বিজনেসের জন্য বর্তমান অবস্থাটা ফেভারেবল বিভিন্ন কারণে হতে পারে। সাইডগুলোতে যেমন ইনভেস্টমেন্ট, যেখানে এখানে অনেকগুলো জিনিস তারা ইনভেস্টমেন্ট অপরচুনিটি দিচ্ছে, রাইট। যদিও মানে আবার কিছু ক্ষেত্রে তারা ইনভেস্টমেন্ট, যেমন ইন্টারন্যাশনাল স্টুডেন্টের ব্যাপারে তারা রাইট, তারা কিন্তু রাইট ডিসিশনটা হয়তো। থ্যাংক ইউ ভেরি মাচ। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, আমরা আপনার কাছে আসবো। আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ। আমরা একটা বিরতিতে যাব। সুপ্রিয় দর্শক, আজকে কমিউনিটি ম্যাটার্সে কথা বলছি যুক্তরাজ্যের বর্তমান পলিটিক্যাল এবং ইকোনমিক সিচুয়েশন নিয়ে। আমরা যাব একটা বিরতিতে, আমাদের সাথেই থাকবেন। সুপ্রিয় দর্শক, বিরতির পর আপনাদের সবাইকে আবারও আমন্ত্রণ কমিউনিটি ম্যাটার্সে। আজকে আমরা কথা বলছি যুক্তরাজ্যের বর্তমান পলিটিক্যাল এবং ইকোনমিক সিচুয়েশন নিয়ে, এবং এই টপিকে কথা বলার জন্য আমাদের সাথে তিনজন সম্মানিত অতিথি জয়েন করেছেন। আমার হাতের সর্বডান পাশে আছেন জনাব মোস্তাফিজুর রহমান, তারপর আছেন ব্যারিস্টার খালেদ নূর, আমার হাতের বাম পাশে আছেন জনাব শামস খান। আপনাদের তিনজনকে আবারও ধন্যবাদ আমাদের সাথে আজকে জয়েন করার জন্য। আপনার শামস ভাই, আমি আপনার কাছে আসবো। আমরা বিরতিতে যাওয়ার আগে আপনি বলছিলেন যে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে গভর্নমেন্ট অনেক রুলস এন্ড রেগুলেশন চেঞ্জ করছে, আপনার যেন ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সেটা ফেভার করে। হাউএভার আবার দেখা যাচ্ছে বিভিন্ন অভিবাসন নীতির কারণে লোকজন আনওয়েলকাম ফিল করতে পারে। এই ব্যাপারে যদি আপনি আরেকটু বলতেন। রিসেন্ট রিসেশনের জাপান যে ভিজিটে দেখলাম, ওখানে যে কত বিলিয়ন পাউন্ড যে জাপানিরা ইনভেস্ট করবে, রাইট, আই থিংক অ্যাবাউট 12 বিলিয়ন ইফ আই এম কারেক্ট। সো এটা যেমন একটা তারা ওয়েলকাম জানাচ্ছে। অন দ্য আদার হ্যান্ড কিন্তু আবার স্টুডেন্টের যে ম্যাটারটা, যেমন লাস্ট 3 ইয়ার্স 42 বিলিয়ন ইকোনমিতে সাপোর্ট করছে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। এই ব্যবসাটা তারা কিন্তু আবার কিন্তু কাইন্ড অফ কিন্তু ইন্টারন্যাশনাল স্টুডেন্টকে ওয়েলকামিংটা ড্যামেজ করতে যাচ্ছে, বিকজ তারা রুলসের এক্সচেঞ্জ করতেছে 1 জানুয়ারি 2024 থেকে, যে ডিপেন্ডেন্ট আনা যাবে না। মানে এখন এটা কাইন্ড অফ একজন হিউম্যান যখন সে ম্যারিড থাকে বা থাকে, যখন স্টাডি কোনো অবস্থা
বাধা দিতে পারে না। মানুষ যখন ডিপেন্ডেন্ট থাকে, যেমন ওয়াইফ বা হাজব্যান্ড থাকে, তখন কিন্তু তাদের পড়ালেখা, তাদের এখানে যে মেন্টাল সাপোর্ট যেটা দরকার হয়, এটা কিন্তু তারা কিন্তু হয়তো এই রুলসের কারণে ইকোনমি এখানে কিন্তু ডাউন করবে। জানেন লাস্ট 3 ইয়ার্সে কিন্তু লাইক বিটুইন 2019 to 2022 42 billion pounds, a huge amount of money, 41.9 billion, almost 42 billion. ইভেন এই বছর তারও বেশি হয়তো বা রাইট। হঠাৎ করে যে এই মেসেজটা তারা যখন দিল বা যে রুলস নিউ হোম সেক্রেটারি যে নিউ অ্যানাউন্সমেন্টটা, এই ক্ষেত্রে কিন্তু ইউকের ইকোনমিতে লাইক ইন্টারন্যাশনাল স্টুডেন্টের যে সাপোর্টটা ওইটা হয়তো কমে যাবে। বাট যেমন অন দ্য আদার হ্যান্ড কানাডা, অস্ট্রেলিয়া তারা এই সুযোগটা নিতে রাইট। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এই ব্যাপারে আপনার সাথে আরও কথা বলবো। দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট টপিক এবং আই এম শিওর ব্যারিস্টার খালেদ নূর would be able to give his input as well. মোস্তাফিজুর রহমান ভাই, আমি আপনার কাছে যদি আসি, আমরা দেখেছি যে IMF ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড আগে বলেছিল যে যুক্তরাজ্যের ইকোনমিটা ছোট হবে, বাট আপনার রিসেন্টলি গত সপ্তাহে আবার তাদের যে প্রজেকশন, এই অনুযায়ী কিন্তু আপনার দেখা যাচ্ছে যে এই বছর যুক্তরাজ্যে ভালো করার কথা। এত আহামরি ভালো না হোক, কিন্তু মাইনাসে হয়তো বা যাবে না। হাউএভার in comparison to other G7 countries, performance-টা moderate, but এত কিন্তু ভালো না। So we shouldn't start celebrating too early. আপনি এই ব্যাপারে কি মনে করেন? IMF এর পর থেকে আমি আপনাকে বলবো যে আমাদের কমিউনিটির উপর এটার কি প্রভাব? আমরা তো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজের সাথে বেশি সম্পৃক্ত, এটার কি প্রভাবটা, ইকোনমিক প্রভাবটা কি? ধন্যবাদ পাবেল ভাই। আপনার IMF এর যে প্রেডিকশনটা ছিল ইউকের জন্য 2023-তে যে ইউকে ইকোনমিক কন্ট্রাকশনে যাবে আপনার 0.3, দ্যাট মিনস আপনার ডাউনওয়ার্ডের দিকে যাচ্ছে। তো কনজিকিউটিভ 2টা কোয়ার্টারে যদি আপনার ইকোনমিক গ্রোথটা নেগেটিভ থাকে, তখন কিন্তু আমরা আপনার রিসেশন বলি আর কি। তো একবার যদি যায় তখন ওয়ার্নিং শুরু হয়ে যায় যে আপনার ইকোনমি খারাপ দিকে যাচ্ছে। সো এটা ছিল -0.3, যেটা এখন আপনার লাস্ট উইকে গত মঙ্গলবারে রিভাইজড ভার্সন যেটা দিচ্ছে, যে এটা আপনি ইকোনমি আসলে গ্রো করতেছে ইকোনমি 0.4। সো বেসিক্যালি বাউন্স ব্যাক করতেছে আপনার 0.7%। হিউজ আপনার কিন্তু জাম্প আপনার তাদের প্রেডিকশন থেকে, উইচ ইজ ডেফিনেটলি পজিটিভ। আপনি যেটা বললেন যে হ্যাঁ, আপনার আমরা ইউকে G7 কান্ট্রির মধ্যে আগে বটমে ছিলাম তাদের প্রেডিকশন অনুযায়ী, এখন আমাদের লেভেল অনেক হাই হয়েছে। এবং আমার মনে হয় যে উই উইল অ্যাকচুয়ালি ডু বেটার, যদিও তারা তো আপনার প্রিভিয়াস সংখ্যার ভিত্তি থেকে আপনার প্রেডিকশনটা করতেছে। So I think we'll probably do better than this. এবং আপনার আগামী বছর তাদের প্রেডিকশন হচ্ছে 1%, 24 এবং 25, 26 দুই বছর আপনার 2% গ্রোথ হবে। I'm very hopeful যে আপনার ইকোনমি। থ্যাংক ইউ। এবং যুক্তরাজ্যের ইকোনমি ভালো করুক, আমরা এই দেশে থাকি, এটাই তো আমাদের আশা। ডেফিনেটলি কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম ইম্পর্টেন্ট ফর আওয়ার ডেভেলপমেন্ট, ফর আওয়ার সোসাইটি, বাট যুক্তরাজ্য ভালো করুক এই আশা থেকেই তো আমাদের সেই কনভারসেশন। আমাদের কমিউনিটিতে স্মল এবং মিডিয়াম এন্টারপ্রাইজের সাথে কিন্তু বাংলাদেশি কমিউনিটি বেশি সম্পৃক্ত। সেই ক্ষেত্রে বর্তমান যে আপনার এই যে ইউটিলিটির প্রাইস অনেক আনটিল ভেরি রিসেন্টলি এটা কিন্তু অনেক সিগনিফিকেন্টলি বেড়ে গিয়েছিল। কস্ট অফ লিভিং ক্রাইসিস আমাদের কমিউনিটি কিন্তু সাফার করছে। আপনি এই ব্যাপারে কি মতামত আপনার? আপনার ইউকে যে কোনো কান্ট্রি ইকোনমিক গ্রোথের জন্য কিন্তু আপনার বিজনেসের সাপোর্ট দেওয়াটা খুবই খুবই জরুরি। আনফর্চুনেটলি রিসেন্ট বাজেটে আমরা সেই ধরনের কোনো রিফ্লেকশন দেখি নাই। রাইট। সো এটা আমি বলবো যে একটা নেগেটিভ ভাইব ছিল বাজেটে, যেটা আপনার স্মল মিডিয়াম এন্টারপ্রাইজের জন্য কিন্তু সেরকম কোনো প্রণোদনা স্পেশাল কোনো গভর্নমেন্টে রাখা হয় নাই। তারা মেইনলি যেটা সেটা যে আপনার যেহেতু ইকোনমিক অবস্থা এতটাই বাজে অবস্থা ছিল, স্পেশালি লিস্টাস্টের ওই সময়কার, এইটা রিকভারিটাই ছিল তাদের জন্য মেইন টার্গেট। হোপফুলি আমার মনে হয় এই বছর শেষে যে আপনার অটম বাজেট যেটা আসবে, সেখানে আমরা আশা করতে হয়তো বিজনেসের জন্য সাপোর্ট আসবে, কারণ আপনার এই দেশে মিলিয়নের উপর আপনার ছোট অ্যাবসলিউটলি আপনার এই দেশের স্মল এবং মিডিয়াম এন্টারপ্রাইজ তো ব্যাকবোন এই দেশের ইকোনমিতে, তাই না? হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি। এই বিজনেসগুলো যদি আপনার গ্রো করে তাহলে কিন্তু ইকোনমি গ্রো করতে সহজ হবে এবং দিস ইজ হোয়াট উই ওয়ান্ট। অ্যাবসলিউটলি। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ব্যারিস্টার খালেদ নূর ভাই। আমি যদি আপনার কাছে আসি, অনেক ইম্পর্টেন্ট টপিক। আমরা IMF নিয়ে কথা বলতে পারি, আপনার সিঙ্গাপুর অন থেমস হবে কিনা, নাকি সিঙ্গাপুর অন ইটালি হবে, সরি আপনার ইটালি অন থেমস হবে, এগুলো অনেক কিছু আমরা বলতে পারি। বাট
আমাদের কমিউনিটির জন্য কিন্তু ইম্পর্টেন্ট কিছু ব্যাপার আছে। ন্যাশনাল হেলথ সার্ভিস আমাদের কমিউনিটির জন্য কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। স্মল এবং মিডিয়াম এন্টারপ্রাইজের ক্ষেত্রে যে কোনো ধরনের পজিটিভ চেঞ্জ কিন্তু আমাদের কমিউনিটি ওয়েলকাম জানায়। কিন্তু এইসব চেঞ্জের জন্য বা এইসব ব্যাপারে যে আমরা এফেক্টেড হচ্ছি, এটার জন্য কিন্তু অ্যাক্টিভলি একটা ক্যাম্পেনেরও কিন্তু দরকার আছে। আমরা কি এইসব ব্যাপারে সচেতন নাকি আমরা আর উই টু বিজি অ্যাবাউট বাংলাদেশি পলিটিক্স, আর উই টু বিজি অ্যাবাউট এই পাড়ার একটা অর্গানাইজেশন, ওই পাড়ার আরেকটা অর্গানাইজেশন, নাকি যুক্তরাজ্যে যে আমরা যে এভরিডে সাফার করছি, টেস্কো যান, সেন্সবেরি, আজদা, লিডল, যেখানে যান জিনিসপত্রের কিন্তু দাম বেড়ে যাচ্ছে, আপনার জিপি অ্যাপয়েন্টমেন্ট কিন্তু পাওয়া যাচ্ছে না। এইগুলো তো ইম্পর্টেন্ট ম্যাটার আমাদের জন্য। আমরা এইসব ব্যাপারে কি সচেতন কিনা বা আমরা এইসব ব্যাপারে ক্যাম্পেইন করি কিনা, আপনি এই ব্যাপারে কি মনে করেন? It's a very important question. Let me just start with just both brothers contributed something, but I just want to add some few words as well. That IMF, I think so it's a good that the Tuesday IMF giving their review opinion about the economic forecast. This is positive for the UK economy. Then you already mentioned that end of this year probably we have a 0.4% growth. But doesn't mean that inflation is going down. Inflation will probably keep long time like this. Another important point is that if you want to keep the growth in an optimum level as you expect, you need to consider about the interest rate as well. But you know that since 2021 already 12 times interest rate has been increased. Now at 4.5%. Still there is a speculation and also prediction that we have a 5.5% interest rate might be in November. Right. Okay, and might be continue with the next year as well. So if the situation continue like this, then economic overall growth, because it depend on investment, unless until have a proper investment and investment opportunities are available and business are investing, not keeping the money in their hand, money will not circulate. Absolutely. It will not grow, the generate income and also growth as well. As a result, the whole economy will suffer. So we need to consider about the cutting down the interest rate to be in the limit in optimum level. But if we are not able to contain and reduce the inflation, then also economic and public, we all suffer. And the main important thing, the cost of living pricing, the bread, butter, groceries, especially fuel duty and fuel price need to be, because in international market the all fuels prices going down. Still we are paying very high compared to other countries. Utility sector. Yes, so I think so government need to consider about that input duty, the fuel duty, and then all kinds of utilities need to be cut down. Otherwise, we'll have a knock-on effect on our lifestyle. It's not important. Absolutely, Khaled bhai, thank you. But the question was, thank you for your input. I think so. This is very important that our community members, those are listening and those are coming to our programs, because we have I asked this morning afternoon I given an interview with ATN regarding the very similar issues, and I asked that how many TV channel we have in the local community. I have been given about 6 and 2 other channels in the running, and we have lots of talk shows and debate and discussion news. But my understanding is that we are not focusing our community's future in the UK. We are focusing some of the events and discussions. But by and large, our community is still in focus on what is happening in Bangladesh. We are too much divided and also too much engaged and involved with the politics in Bangladesh. What is happening? Who's going to come to the power? What is happening in the local election, local bazaar and Thana? And in one Thana, they have 3 different kinds of organization. We have the inauguration party and this and that. This is good because this is also bonding those are doing it with due respect to everyone. This kinds of activity is good to keep us as a minority community. BMA community to networking is good. But this shouldn't be the motto for these activities, because our activity should be direct to the community where we're living, because our children are not going back to Bangladesh. They're not really interested. They're not really wanted to know about these things, because until we put our collective resources for our own benefit in this society, our children will get benefit on it, because they are doing their own way. They will be established themselves. But as our community and collective input, I think so we should do our best. But by having said that, those are coming to the local politics like a young politician,
local councillors in different areas. We have a huge number of local Bangladeshi councillors. This is a positive thing. But there is a gap in between. Those are becoming councillors, they're doing good work in council. They're doing their own way. But those that are community work, they are doing their own way as well. There is a gap in between. I think it's very important that it's very important that our councillors should come out from the community, those are involved in the community activities. And political parties will choose the candidate, those have a strong root within the community. Not like that, yes, I like a particular candidate, bring him a candidacy. And then he become a councillor, he might support me. And which we say that somebody has a strong grassroots support on base in the community. Working is a very good work within the different community and faith groups. And if you feel that he will become a threat for me, I'm not selecting this person. And this effectively causing a vacuum and also gap between the community and the councillor and politician. And I think so our community group like this, within this existing level, they can work as a pressure group. They can say to the local politician and councillor and council leaders, look, we want to see that our communities are involved in local politics as well. And you need to hear our community's voice as well. You have rightly pointed that out. Yeah. বাট হচ্ছে না কেন? আপনার এই কানেকশনটা তো ভেরি ইম্পর্টেন্ট। আমরা তো এখানে যুক্তরাজ্যে যারা প্রথম আর্লি সেটলার, এটা থার্ড বা ফোর্থ জেনারেশন চলছে, মানে এই এখন তো এটা হওয়া উচিত। হচ্ছে না কেন? It's a number of reasons. One reason is my understanding is involvement with the community and politics quite long time. I think so. One thing is that once somebody involved in politics and politics become very hostile, and he try his best to maintain his position. Okay. Second thing is those are community members don't feel that. Thank you. They don't feel that this person will be bringing any benefit for me for that. আমি বিরতিতে যাব, পরে আপনার সাথে আরো কথা বলবো। আপনাদের তিনজনকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে জয়েন করার জন্য। সুপ্রিয় দর্শক, আজকে কমিউনিটি ম্যাটার্সে কথা বলছি যুক্তরাজ্যের বর্তমান রাজনৈতিক এবং অর্থনৈতিক সিচুয়েশন নিয়ে। আমরা যাব একটা বিরতিতে, আপনাদের সাথেই থাকবেন। সুপ্রিয় দর্শক, বিরতির পর আপনাদের সবাইকে আবারও আমন্ত্রণ কমিউনিটি ম্যাটার্সে। আজকে আমরা কথা বলছি যুক্তরাজ্যের বর্তমান অর্থনৈতিক এবং রাজনৈতিক সিচুয়েশন নিয়ে, এবং এই টপিকে কথা বলার জন্য আমাদের এনটিভি ইউরোপের লন্ডন স্টুডিওতে সম্মানিত তিনজন অতিথি জয়েন করেছেন। আমাদের সাথে জয়েন করেছেন জনাব মোস্তাফিজুর রহমান, ব্যারিস্টার খালেদ নূর, আমার বাম পাশে আছেন জনাব শামস খান। আপনাদের তিনজনকে আবারও অনেক অনেক ধন্যবাদ। জনাব শামস খান, আমি প্রথমে আপনার কাছে যাব। এই যে যুক্তরাজ্যের আমরা নেট মাইগ্রেশন ইজ এ হিউজ ইস্যু, এটা ইস্যুটা কি এরকম ইস্যু, এটা পিপল উইল ডিসাইড। বাট এই যে আমরা গত সপ্তাহে দেখলাম যে গভর্নমেন্ট বেশ কিছু চেঞ্জ নিয়ে এসেছে ইন টার্মস অফ স্টুডেন্টদের যে ডিপেন্ডেন্ট তাদের আশা নিয়ে, বাট এটা তো বিগত বছরগুলোতে প্রচুর বেড়েছে। এটার কারণটা কি আপনার কাছে কি মনে হয়? এটা কি সিস্টেমের কোনো অ্যাবিউজ, নাকি এটা করোনার কারণে এটা পরে এটা বাড়ারই কথা, কি আপনার কাছে কি মনে হয়? বেসিক্যালি যখন 2012-এ পোস্ট স্টাডি ভিসাটা বন্ধ হয়ে যায়, অনেকদিন ইকোনমিতে মানে ইউকেতে স্টুডেন্ট আসা কিন্তু বন্ধ কমে গেছে। কিন্তু এবার 2017 মানে 18 থেকে আস্তে আস্তে বাড়া শুরু হয়েছে। 2019-এ আবার পোস্ট স্টাডি ভিসার কথা ঘোষণা করলো বরিস জনসন, তখন এরপর থেকে কিন্তু এটা অনেকভাবে বাড়ছে। এখন অনেকে মিসইউজ করতে পারে, কিন্তু মিসইউজের থেকেও তো ইকোনমিতে গ্রোথ আসছে অনেক। যেমন এতে স্টুডেন্টরা আসতেছে এখানে, বা ইকোনমি তাদের ডিপেন্ডেন্টরা কাজ করতেছে এখানে। এটা তো ওদের তো যে ব্রেকগ্রিড হওয়ার কারণে যে লেবার সংখ্যা কমে গেছে, অনেকে কাজ করতেছে। থ্যাংক ইউ শামস ভাই। আমি আপনার কাছে আবার এই ব্যাপারে কথা বলতে আসবো। ব্যারিস্টার খালেদ নূর, আমি আপনার কাছে যদি এই ব্যাপারে জানতে চাই যে নেট মাইগ্রেশন ইজ এ কনসার্ন ফর অল পলিটিক্যাল পার্টিস, এবং ব্রেক্সিটের কিন্তু একটা বড় কারণ ছিল যে নেট মাইগ্রেশনটা কমে নিয়ে আসে কনজারভেটিভ পার্টি। বাট এখন দেখা যাচ্ছে যে নেট মাইগ্রেশনটা বেড়ে যাচ্ছে তুলনামূলকভাবে। তা এই যে টেক ব্যাক কন্ট্রোল, এটা তো মানে হচ্ছে না। আপনার কাছে কি মনে হয়? বাট অলসো দ্য সেম টাইম গত বছর কিন্তু ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে ইউক্রেনের একটা স্পেশাল স্কিম ছিল, ইউক্রেন থেকে অনেকে এসেছে। হংকং চায়নার সিচুয়েশনের কারণে হংকং থেকে এসেছে। এইগুলো কিন্তু দিজ আর গুড থিং। যারা এবং I think Britain should take more genuine refugee from Iraq, from Syria, from Afghanistan, from Ukraine, from other countries as well. Jara people those who are suppressed, people those who are suffering from different sort of issues. এটা তো যুক্তরাজ্যের একটা ইন্টারন্যাশনাল একটা অব্লিগেশন আছে। সেই ক্ষেত্রে কিন্তু এই ফিগারটা
এটার কি কোনো ইমপ্যাক্ট আছে কিনা এটাতে বেড়ে যাওয়ার কারণে, বা গভর্নমেন্ট যেটা ডিক্লেয়ার করছে এটা আপনি কি মনে করেন? একটা ইমপ্যাক্ট অফ কোর্স আছে টোটাল সংখ্যার ক্ষেত্রে, বিকজ নেট মাইগ্রেশন ইজ নাও অ্যাবাউট মোর দেন 600,000 and according to statistics that last year 1.2 million net migration immigrant সমস্যাটা কি? সমস্যা যেটা হলো যে ইউকের স্ট্যাটিস্টিক্স অনুযায়ী this is the first time the net migration the first 1 year they gone over 600,000. Khaled bhai, আমি কিন্তু আমরা কিন্তু সেম সার্কেলে। The real problem is that once you have a uncontrolled migration, it's not uncontrolled, they have the control, they know কাকে ভিসা দিচ্ছে বা দিচ্ছে না, এটা তাদের unmanaged migration, then there is a real challenge for the public service to maintain those accessible. Khaled bhai, I have a different point here. And the reason being I'm saying that because once you have a people coming to your country, we expect that everyone has a standard maintaining their lifestyle. Right. Because excellent. Unless you have this standard for everyone, and local authorities struggling for the housing, and you mentioned about the appointment. Thank you, Khaled bhai. Thank you very much. Thank you. আপনি নর্থ অফ ইংল্যান্ডে গভর্নমেন্টের ইনভেস্টমেন্ট কম, এই জন্য কিন্তু লেভেলিং আপ এজেন্ডা শুরু হয়েছে। ইজ ইট ইমিগ্রেন্টস ফল্ট? না। স্কুল বানাচ্ছে না, হসপিটাল বানাচ্ছে না, ডাক্তার, নার্সদের, পুলিশ অফিসার, টিচারদের বেতন দিচ্ছে না, ইজ ইট ইমিগ্রেন্টস ফল্ট? না। পাবলিক সার্ভিসের যে ইনভেস্টমেন্ট, দিস ইজ আ পলিটিক্যাল চয়েস, এটা তো ইমিগ্রেশনের জন্য কোনো কারণ না। এবং আপনারা দেখা যাচ্ছে মোস্ট অফ ইমিগ্রেন্ট এখন যেটা হচ্ছে এর জন্য গভর্নমেন্ট দায়ী। আমি বলবো যেটা একটি কনজারভেটিভ গভর্নমেন্ট ডাজন্ট হ্যাভ এনি কোহেরেন্ট ইকোনমিক ইমিগ্রেশন পলিসি, মানে ইটস ভেরি ইজি টু ব্লেম দেম, বাট সবচেয়ে বড় ব্যাপার হলো ইট ইজ ইজি টু ব্লেম দ্য ইমিগ্রেন্ট কমিউনিটি এন্ড টকিং অ্যাবাউট দ্য নেট মাইগ্রেশন, বাট উইদাউট immigration and migrant community it is difficult to comprehend the NHS will survive, our public service sector, and also the moment catering sector, and the student brother mentioned about that student make net contribution about 37 billion. I mentioned about the net. The figure is 41.1 billion the last year, according to the statistics published by the universities, international students. But net migration, because though expenditure has been made about 4.4 billion, therefore is net contribution to the economy is 37 billion. The figure is very important. Why is important? Government third sector is highest sector is department wise. The first is health and education, and third is defense budget. Right. Defense budget is 32.4 billion. Right. Thank you. But in here, the students, only international students contributing to the net to the economy 37 billion. That means 5-6 billion more than actual budget of the government of defense budget. Absolutely. এবং also the same time আপনার significant কিন্তু পড়ালেখা শেষ করে চলে যায়, ফেরত যায়, এবং in terms of compliance দেখা গেছে almost 97% compliance rate কিন্তু সেই ক্ষেত্রে। So abuse সবচেয়ে কম ওই সেক্টরে হয়, সবচেয়ে বেশি চলে যায়, ইকোনমিতে তো কন্ট্রিবিউট করছেই, অলসো দ্য সেম টাইম ইন টার্মস অফ ক্রিয়েটিং সফট পাওয়ার অল অ্যাক্রস দ্য ইউকে, অল অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তাই না? আপনি এখান থেকে পড়ালেখা করে তারা তাদের দেশে গিয়ে ভালো কিছু করছে। Let me just add one point in that whether you ask a question to the brother abuse, and my understanding is that my observation would be, with due respect, that then some instant we can see some abuses in this regard. And the abuse is not because of they wanted to abuse, because they exploiting the system. And I think so the government has a responsibility to stop those loopholes and giving this policy, robust policy, so that those are genuine students they're coming, those are genuine care worker with experience. Thank you very much, Khaled bhai. শামসুই, আপনি বলছিলেন যে যুক্তরাজ্যের ইকোনমিতে তাদের যে কন্ট্রিবিউশনটা, আপনার কি মনে হয় এই অভিবাসন নীতিতে যে চেঞ্জ আসলো এটার কারণে ইউনিভার্সিটিগুলোর রিক্রুটমেন্টে একটা বড় ধরনের প্রভাব ফেলতে পারে? আবার আপনার স্টুডেন্ট নাম্বারটা কমে গেলে তাদের ইকোনমিতেও একটা বড় ধরনের প্রভাব ফেলতে পারে, বা ইউনিভার্সিটির যে ইনকাম সেটাতেও প্রভাব ফেলতে পারে? আপনার কাছে কি মনে হয়? আমার কাছে মনে হচ্ছে এটা অবশ্যই এরকম হবে। রাইট। তো যদি এখানে গভর্নমেন্ট বলছে যে যারা আন্ডারগ্রেড করতে আসছে বা মাস্টার্স করতে আসছে তার ডিপেন্ডেন্ট আনার দরকারটা কি? আপনি যদি বলেন যে এটা মানে ওয়াই ইট ইজ ইম্পর্টেন্ট। ডিপেন্ডেন্ট আন্ডারগ্রেডের ক্ষেত্রে অনেক আগে থেকে ছিল না, এখন রিসেন্ট যেটা আসতেছে জানুয়ারি 2020 থেকে পোস্ট গ্রাজুয়েটের ক্ষেত্রে করতেছে, এটা মাস্টার্সের ক্ষেত্রে তারা অনলি ওপেন রাখতেছে, মানে আর রিসার্চ প্রোগ্রামের জন্য হয়েছে, পিএইচডি প্রোগ্রাম। এখন রিসার্চ প্রোগ্রাম তো এখানে অনেক কমে আসে এমনি, কারণ ওভারসিজ থেকে প্রপোজাল নিয়ে ওগুলো আবার রেডি হওয়া, প্রোগ্রামে পিএইচডিতে অফার পাওয়া, এটাও একটা ডিফিকাল্ট।
এখন মাস্টার্স প্রোগ্রামে যখন ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা ইউকেতে আসবে না, তারা তো ডেফিনেটলি তারা অল্টারনেটিভ ডেস্টিনেশন খুঁজবে, যেমন অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড বা অথবা ইউএসএ, রাইট। এবং তারা তো সেই অপরচুনিটিগুলো নিবে তখন, তারা নিবে। আর স্টুডেন্টরা যারা এখানে আসতেছে তারা তো এখন গভর্নমেন্টের দায়িত্ব হলো গভর্নমেন্ট কীভাবে এটাকে অন্যভাবে ম্যানেজ, তারা ইন্টারভিউ নিচ্ছে না, তারা ইন্টারভিউ না, তারা তো যেটা খালেদ ভাই বলছিল যে যারা জেনুইন কিনা সেটা আপনি টেস্ট করেন। হ্যাঁ, তারা জেনুইনটা চেক না করে তারা দিচ্ছে, তারা যদি কেউ মেসেজ করে থাকে এটার জন্য তারাও তো দায়ী। এটা রাইট, অ্যাবসলিউটলি সিস্টেমটা যেন আরো রোবাস্ট করা হয়। রাইট, থ্যাংক ইউ খালেদ। শামস ভাই আপনাকে অনেক ধন্যবাদ। মোস্তাফিজুর রহমান ভাই, আমি যদি আপনার কাছে আসি, এই যে ইমিগ্রেশন, আমরা সবাই ইমিগ্রেন্ট টু সার্টেন এক্সটেন্ট, এভরিওয়ান ইন দ্য ইউকে ইজ, যদি আপনি আগের হিস্ট্রি দেখেন, ইমিগ্রেশন ইজ বিকামিং এ বিগ পোলারাইজিং টপিক। আপনার কাছে কি মনে হয় এই যে নেট মাইগ্রেশন একটা ফিগার দিয়ে দেয়, একটা আরবিট্রারি ফিগার, এবং এভরি নাও অ্যান্ড দেন ডেফিনেশন আবার চেঞ্জ নিয়ে আসে, আবার ইউক্রেনের যে সিচুয়েশন, দে মাস্ট হেল্প দেম, হংকংয়ে দে মাস্ট হেল্প দেম, আফগানিস্তান, সিরিয়া, ইরাক, দে মাস্ট হেল্প দেম। ওইগুলো তো ইন্টারন্যাশনাল একটা অব্লিগেশন আছে, ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা আসছে, দে আর কন্ট্রিবিউটিং হিউজলি, এবং তাদের ডিপেন্ডেন্টরা কিন্তু কাজ করছে, রাইট? তারা কিন্তু বেনিফিট ক্লেম করতে পারছে না বা এটা করছে না, রাইট? পাবলিক সার্ভিসের কথা বলা হলো, বাট গভর্নমেন্টের কিন্তু দায়িত্ব পাবলিক সার্ভিসে ইনভেস্ট করা, রাইট? ইউ ক্যানট নেসেসারিলি জাস্ট ব্লেম ইমিগ্রেন্ট। আপনার কাছে কি মনে হয় ওভারঅল? ভাই, এটা পুরোটাই রাজনৈতিক একটা আপনার ইস্যু। আমি বলবো এই যে তারা আপনার রাজনৈতিকভাবে এটাকে ইউজ করতেছে যে আমরা ইমিগ্রেন্ট কমাবো, ইমিগ্রেশন বেশি যেতেছে আমাদের পলিসি। যদি আমরা রিয়েল ইম্প্যাক্টের দিকে যেটা দেখি আপনার, যে এটা তারা কিন্তু ইকোনমিতে মানি আনতেছে, প্লাস এখানে ইকোনমি অ্যাক্টিভিটিস চলতেছে, এবং স্কিল মানুষ কিন্তু আপনার স্টুডেন্ট হিসেবে যারা আছে তারা কিন্তু আপনার স্কিল কাইন্ড অফ স্কিল, এবং আপনি যেটা সফট পাওয়ার কথা বলেন যে যারা এখান থেকে পড়াশোনা শেষ করে চলে যাচ্ছে, মোস্ট অফ দেম চলে যাচ্ছে সারা ওয়ার্ল্ডে, কিন্তু আপনি ইউকের কনসেপ্ট, ইউকের এই ভ্যালুগুলি কিন্তু আপনার ওয়ার্ল্ড ওয়াইড ছড়ে যাচ্ছে। সো এটা একটা বিগ একটা ইম্প্যাক্ট পড়তেছে, নট নাও দ্য আপনার আরেকটা বলবো যে আপনার এখানে আপনি ডেফিনেটলি পয়েন্টগুলো রাইজ করছেন প্রপারলি, যে এখানে ইনফ্রাস্ট্রাকচার ইস্যু আছে, নর্থ ইস্ট ইংল্যান্ডের দিকে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে ডেভেলপমেন্ট নাই। সো এই জিনিসগুলো কিন্তু গভর্নমেন্টের ইস্যু, এগুলো কিন্তু নাথিং টু ডু উইথ এমপ্লয়মেন্ট। আর একটা বলবো যে আমি আমাদের ইউকেতে যে আপনার জনসংখ্যার যে আপনার ঘনবসতি পুরো ইউরোপের তুলনায় কিন্তু অনেক কম, এবং এখানে এজিং পপুলেশন, ইউ নিড পিপল টু ওয়ার্কিং পিপল। এখানে আপনার যেই সব প্রফেশন, ন্যাশনাল হেলথ সার্ভিস, বিভিন্ন হসপিটালিটি সেক্টর, যদি ইমিগ্রেন্টরা না আসে, এটা কিন্তু কোলাপস করবে। টু বি অনেস্ট, এই কান্ট্রি শুড প্রাউড অ্যাবসলিউটলি দে হ্যাভ ইমিগ্রেন্ট, স্পেশালি আপনার এই যে ইয়ং পপুলেশন বা স্টুডেন্ট আসতেছে, তারা পার্ট টাইম কাজ করতেছে, উইদাউট দেম we could suffer a lot. Thank you very much. আমরা অনুষ্ঠানের একদম শেষে চলে এসেছি। Very interesting conversation. I'm sure we could continue that for many more hours as well. আমি আপনাদের ফাইনাল কমেন্ট শুনবো। খালেদ ভাই, আমি যদি প্রথমে আপনার কাছে আসি খুব সংক্ষেপে। থ্যাংক ইউ পাভেল ভাই, আমাদেরকে এখানে নিয়ে আসার জন্য। আমরা অনেক কথা বললাম এই যে বিষয়গুলো, ভেরি ইম্পর্টেন্ট। ফার্স্ট আই ওয়ান্ট টু সে দ্যাট I want to see that our community member getting involved with the local politics, and they should make their contribution. Of community that should encourage those are have political ambitions to support them, and that to make the link between them and community. Third thing, that we need to make our proper campaign in the grassroots level, that we need to make sure that government services are reaching to the community, and those are suffering, they get the service. Thank you very much. Thank you. শামস ভাই, আপনার ফাইনাল। আমি শুধু লাস্টে অ্যাড করতে চাই যে এদেশের ইকোনমিতে নট অনলি দ্য ইকোনমিতে সাপোর্ট করতেছে, আর আইএস ইমিগ্রেশন হেলথ চার্জটা ডিপেন্ডেন্ট এবং স্টুডেন্ট সবাই পে করতেছে, অ্যাবসলিউটলি। এবং ওই টাকা অনেকে তো সার্ভিস ইউজও করে, এবং অনেকে সার্ভিস ইউজ করে না। এবং আমি অনেক স্টুডেন্টকে চিনি যারা লাস্ট 3 ইয়ার্সে একবারও তারা হসপিটালে বা জিপিতে যায় না, অনেকে জিপি রেজিস্ট্রেশন করে না, বাট তারা কিন্তু টাকাটা দিয়ে আসছে। এটা কিন্তু এবং আইএসএস এটা এনএসএস এটা সাপোর্ট হচ্ছে, এবং এই সাপোর্টটা দিয়ে আমি অন্য মানুষকে সাপোর্ট দিচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ শামস ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। মোস্তাফিজুর রহমান ভাই, আপনার ফাইনাল কমেন্ট। পাভেল ভাই, আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আমাদের এই অনুষ্ঠানে ডাকার জন্য, এবং আপনার অনুষ্ঠানে আমি রেগুলার দেখি আপনার টিভিতে প্লাস ফেসবুকেও। সো এটা একটা গুড প্ল্যাটফর্ম যে আপনার বিভিন্ন সেক্টর থেকে আমরা এসে কথা বলতেছি, আমাদের অভিজ্ঞতা শেয়ার করতেছি। ইটস ভেরি মাচ নিডেড। আপনার কমিউনিটি স্পেশালি আমরা যারা বাঙালি আছে, যে আমরা যদি আমাদেরকে হেল্প না করি, ইউকে গভর্নমেন্ট কিন্তু আমাদের হেল্প করবে না। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, আপনারা যারা আজকে কমিউনিটি ম্যাটার্স দেখছিলেন, আমরা কথা বলছিলাম যুক্তরাজ্যের বর্তমান রাজনৈতিক এবং ইকোনমিক সিচুয়েশনের উপর। আমরা আপনাদের সাথে আগামী অনুষ্ঠানে আবারও দেখা হবে, সেই পর্যন্ত